স্বাগত জানাই তোমাদের আপনাদের প্রিয় ওয়াইজ নিঞ্জাস চ্যানেলে। নমস্কার, আমি ওয়াইজ নিঞ্জাস ক্রিয়েটর কোচ বিদ্যুৎ লেখা। আজকের ভিডিওর ঠিক আগের ভিডিওতে আমরা জেনেছি নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাটকের নাট্যকার সম্পর্কে। যে সময় তিনি এই নাটকটি লিখেছেন সেই পটভূমি সম্পর্কে, নাটকের ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আর নাটকের বিষয়বস্তু সম্পর্কে। সুতরাং আগের সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখে নিও, নিজেরাই অনুভব করবে এতখানি বিস্তারিত আলোচনা থেকে তোমাদের সম্পূর্ণ নাটকটা বুঝে নিতে পেরে গেছো। আজকের ভিডিওতে আমরা পড়ব সিরাজদৌল্লা নাটকের উল্লেখযোগ্য চরিত্রদের সম্পর্কে এবং এই নাটক থেকে 2026 মাধ্যমিক সাজেশন হিসাবে সম্ভাব্য প্রশ্ন উত্তর। সুতরাং এই ভিডিওটাও অবশ্যই মন দিয়ে সম্পূর্ণটা দেখবে, তাহলে তোমাদের সিরাজদৌল্লা নাটকের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। দশম শ্রেণীর পাঠ্য সিরাজদৌল্লা নাট্যাংশটিতে প্রধান চরিত্র হিসেবে আমরা দেখতে পাচ্ছি নবাব সিরাজদৌল্লা, ঘসেটি বেগম, নবাবের বেগম লুৎফাকে। আর অপ্রধান কিছু উল্লেখযোগ্য চরিত্র হিসেবে পাচ্ছি নবাবের দরবারে সভাসদ হিসাবে একদিকে রয়েছেন মীর জাফর, মোহনলাল, মীর মদন, রায়দুর্লভ, অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মসিয়েলা এই চরিত্রদের। আর নবাব সিরাজদৌল্লার অনুগত অনুচর গোলাম হোসেনকে। যেসব সম্ভাব্য চরিত্ররা পরীক্ষার প্রশ্নপত্রে হাজির হতে পারেন তাদের চরিত্র বিশ্লেষণ এবার এক এক করে বলি। প্রথমে সিরাজদৌল্লার চরিত্র বিশ্লেষণ। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাটকে নবাব সিরাজদৌল্লার চরিত্রটি এক বলিষ্ঠ, আবেগপ্রবণ ও দেশপ্রেমিক শাসকের প্রতিচ্ছবি। নাট্যাংশে সিরাজ এক সাহসী ও স্পষ্টভাষী শাসক, যিনি ইংরেজদের বেআইনি কার্যকলাপ ও বেআব্রু লোভ লালসার বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি নিজের সিপাহসালার মির্জাফরের বিশ্বাসঘাতকতাও বুঝতে পারেন, কিন্তু নিজের অনুভূতির কারণে তাকে উপেক্ষা করেন। সিরাজের কথাবার্তা ও আচরণে তার আত্মসম্মানবোধ, সাহস ও দেশ রক্ষার দৃঢ় সংকল্প প্রকাশ পায়। তিনি বাংলার স্বাধীনতা ও সম্মান রক্ষার্থে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেন, যদিও কুটচাল ও বিশ্বাসঘাতকতা তার পরাজয়ের কারণ হয়। তার চরিত্রে আবেগ ও যুক্তির সমন্বয় দেখা যায়। ব্যক্তিগত রাগ বা হতাশার বশবর্তী না হয়ে তিনি সর্বদা রাজ্যের মঙ্গল ও জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দেন। এই নাট্যাংশে সিরাজ কেবল একজন শাসক নন, বরং একটি প্রতীক, একটি সংগ্রামী চেতনার মূর্ত রূপ, যিনি আত্মত্যাগের অবদানে অনন্য। এইভাবে নাটকে সিরাজদৌল্লা এক দুর্ভাগ্যজনক বীরের অবয়ব নিয়ে উদ্ভাসিত হন। এবার আসি ঘসেটি বেগমের চরিত্র। ঘসেটি বেগম কে ছিলেন? নবাব সিরাজদৌল্লার মাসি। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটকে ঘসেটি বেগম এক জটিল ও রাজনৈতিক কূট চালে পারদর্শী নারীর প্রতিচ্ছবি। তিনি নবাব সিরাজদৌল্লার মাসি হলেও তার প্রতি স্নেহ বা শুভবুদ্ধি প্রকাশ করেন না, বরং নাটকে তিনি নিজের ক্ষমতা ও সম্পদের লোভে অন্ধ হয়ে সিরাজের বিরোধিতায় অবতীর্ণ হন। ঘসেটির চরিত্রে স্বার্থপরতা, ষড়যন্ত্র ও ক্ষমতালিপ্সার মিশ্রণ লক্ষ্য করা যায়। তিনি সিরাজের উত্তরাধিকার নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং নিজ পছন্দের ব্যক্তিকে নবাব বানাতে চাইতেন। এই লক্ষ্যে তিনি রাজবল্লভ ও ইংরেজদের সঙ্গে গোপন আঁতাত করেন। তাঁর ষড়যন্ত্রে সিরাজ পরিণত হন এক নিঃসহায় বীরের। তবে ঘসেটি কেবল এক নেতিবাচক চরিত্র নন, তার চরিত্রে সমসাময়িক নারীদের মধ্যে বিরল রূপে রাজনৈতিক চতুরতা ও আত্মবিশ্বাস প্রতিফলিত হয়। তবু এই ক্ষমতালোভী মানসিকতা শেষ পর্যন্ত তাকে পতনের দিকে নিয়ে যায়। নাটকে ঘসেটি বেগমের চরিত্র একটি সতর্কবার্তা।
যেখানে পারিবারিক বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার লোভ কেবল ব্যক্তি নয়, গোটা জাতিকেও ধ্বংসের পথে ঠেলে দেয়। এবার লুৎফার চরিত্র বিশ্লেষণ। লুৎফা হলেন লুৎফুন্নেসা বেগম, যিনি নবাব সিরাজদৌল্লার পত্নী। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাটকে লুৎফা একজন স্নেহময়ী, সংবেদনশীল ও আদর্শ নারীর প্রতিচ্ছবি। তিনি নবাব সিরাজদৌল্লার প্রিয়তমা স্ত্রী, যিনি স্বামীর প্রতি নিঃশর্ত ভালোবাসা ও আনুগত্যে অনন্য। তাঁর চরিত্রে নারীসুলভ কোমলতা ও সহমর্মিতার পাশাপাশি গভীর আত্মমর্যাদা বোধ এবং সহনশীলতা ফুটে ওঠে। লুৎফার কথা, ভাবনা ও আচরণে সিরাজের প্রতি অগাধ ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ পায়। তিনি রাজনীতির জটিল চক্রান্ত থেকে দূরে থাকলেও স্বামীকে সৎ পথে দৃঢ় থাকতে উৎসাহ দেন। সিরাজ যখন নানা দিক থেকে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন, তখন লুৎফা তার সাহস ও মানসিক শক্তির আশ্রয় হয়ে ওঠেন। তাঁর চরিত্রে বাঙালি গৃহিণীর আদর্শ রূপটি ধরা পড়ে। তিনি পরিণত বুদ্ধি, সহানুভূতি ও আত্মত্যাগের মাধ্যমে সংসার ও সমাজকে স্থিতি দিতে পারেন। নাটকের করুণ পরিণতি যখন ঘনিয়ে আসে, তখন লুৎফার ব্যথিত মন ও হৃদয় বিদারক আবেগ দর্শককে নাড়া দেয়। এইভাবে লুৎফা শুধু একজন স্ত্রী নন, বরং এক মর্মস্পর্শী মানবিক চরিত্র, যিনি সাহস, প্রেম ও ত্যাগের এক চিরন্তন প্রতীক। এবারে আসি মসিয়ে লা এর চরিত্রে। মসিয়ে লা সম্পর্কে অতটা অতিরিক্ত কিছু আমাদের ওই নাটকের অংশটুকু যেটুকু পাঠ্য আছে তাতে নেই, কিন্তু চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এটা আমি লিখে দিলাম। কে বলতে পারে যে মসিয়ে লা, তার চরিত্র বিশ্লেষণ এসে গেল পরীক্ষায়। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটকে মসিয়ে লা একজন ফরাসি বণিক কর্মকর্তা, যিনি সিরাজদৌল্লার বিশ্বস্ত মিত্র ও পরামর্শদাতা হিসেবে উপস্থিত। তিনি ইংরেজদের আগ্রাসন ও চক্রান্তের বিরুদ্ধে সিরাজকে সহযোগিতা করার জন্য প্রস্তুত ছিলেন। তার চরিত্রে বুদ্ধিমত্তা, রাজনৈতিক দূরদর্শিতা এবং সাহসিকতার পরিচয় পাওয়া যায়। মসিয়ে লা সিরাজকে সতর্ক করে দেন ইংরেজদের বেআইনি কার্যকলাপ ও ঘরের শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে। তিনি সিরাজের পাশে থেকে তাঁকে সাহস ও কৌশলগত দিক নির্দেশনা দিতে চেষ্টা করেন। যদিও শেষ পর্যন্ত সিরাজ পরাজিত হন, তবুও মসিয়ে লার নিষ্ঠা ও সততা প্রশ্নাতীত। নাটকে তিনি এক বিদেশি চরিত্র হলেও তার উপস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামের এক সহমর্মী সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ। মসিয়ে লা চরিত্রটি বিশ্ব মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এবারে রাজবল্লভের চরিত্র। শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটকে রাজবল্লভ এক স্বার্থপর, ভীতু এবং কৌশলী ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। তিনি বাংলার একজন প্রভাবশালী হিন্দু ব্যক্তি, যিনি নাটকে নিজস্ব নিরাপত্তা ও সম্পদের স্বার্থে সিরাজদৌল্লার বিরোধিতা করেন এবং ইংরেজদের পক্ষে ঝুঁকে পড়েন। রাজবল্লভ মূলত নিজের ছেলে কৃষ্ণদাসকে সিরাজের শাস্তির হাত থেকে বাঁচাতে ইংরেজদের সহায়তা করেন। এই চরিত্রের মাধ্যমে নাট্যকার তুলে ধরেছেন কিভাবে কিছু প্রভাবশালী দেশীয় ব্যক্তি আত্মস্বার্থে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন। রাজবল্লভের মধ্যে রাজনৈতিক নীতিহীনতা ও চরিত্রের দুর্বলতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তিনি সরাসরি কোনো ষড়যন্ত্রের নেতৃত্ব না দিলেও নীরব সমর্থন এবং কাপুরুষোচিত আচরণের মাধ্যমে ইংরেজদের শক্তিশালী করে তোলেন। রাজবল্লভ চরিত্রটি উপনিবেশিক ষড়যন্ত্রে দেশীয় বিশ্বাসঘাতকদের ভূমিকা ও দুর্বলতার প্রতীক। এবার গোলাম হোসেনের চরিত্র। গোলাম হোসেন খুব অল্প একটুখানি তাকে দেখা গেছে, কিন্তু তিনি যে কতখানি ভরসা স্থল নবাবের, সেটাই নাটকে প্রকাশ পেয়েছে। শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাটকে পাঠ্য অংশ অনুযায়ী গোলাম হোসেন একটি নীরব অথচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ চরিত্র।
নবাবের দরবারে যখন একে একে সবাই তাকে ত্যাগ করে চলে যায়, তখন একমাত্র গোলাম হোসেনই থেকে যান। এই উপস্থিতি তার নিঃশর্ত আনুগত্য ও মানবিক সংবেদনশীলতার প্রতীক। নবাব যখন ভেঙে পড়ে সিংহাসনের দিকে ঝুঁকে পড়ে বাংলার দুর্দশা ও বিশ্বাসঘাতকতা সম্পর্কে অভিমানে গোলাম হোসেনের কাছে জানতে চাইছেন সিংহাসন টলছে কিনা, তখন গোলাম হোসেনের ভরসা জোগানো উপস্থিতি নবাবের কাছে একমাত্র মানসিক আশ্রয়। তিনি বিশেষ কিছু না বলেও তার দায়িত্ববোধ, সাহচর্য ও সহানুভূতির শক্ত মাটিতে দাঁড়িয়ে থাকেন। এইভাবে গোলাম হোসেনের চরিত্র নাটকে খুব অল্প উপস্থিতি নিয়ে গভীর প্রভাব ফেলে। তিনি একজন বিশ্বস্ত অনুগত অনুচর, যার স্থিরতা ও উপস্থিতি এক পতনশীল শাসকের অন্তিম ভরসা হয়ে ওঠে। এবারে চলে আসি প্রশ্নোত্তরে। যে বিশেষ বিশেষ পংক্তিগুলো খুবই উল্লেখযোগ্য এই নাটকে, তোমরা দেখেছো, হয় চরিত্র বিশ্লেষণ থাকে আর না হলে একটা পংক্তি উদ্ধৃত করে প্রশ্ন থাকে, সেরকমই কিছু পংক্তি, সেটা নিয়েই প্রশ্নোত্তর। আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। কে কাকে কথা বলেছেন? বক্তার কিরূপ সহিষ্ণুতার পরিচয় পাঠ্যাংশে পাওয়া যায়। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাটকে উদ্ধৃত কথাগুলি নবাব সিরাজদৌল্লা তার দরবারের সভাসদ জগৎ শেঠকে বলেছেন। নাট্যাংশের শুরুতেই ওয়াটসের চক্রান্ত প্রমাণিত হওয়ার পরেও নবাবকে সহনশীল দেখানো হয়েছে। ওয়াটসকে কোনো কঠোর দণ্ড না দিয়ে তিনি কেবল তাকে দরবার থেকে বহিষ্কার করেছেন। রাজবল্লভ, জগৎ শেঠ, মির্জাফর, নবাবের সভায় এরা সকলেই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তারা কোনোভাবেই নবাবের প্রতি শ্রদ্ধাশীল বা আস্থাশীল ছিলেন না। নানাভাবে তারা নবাবের অক্ষমতা প্রমাণ করার চেষ্টা করতেন। নবাবের নামে কটূক্তি বা দুর্নাম করতেও তারা পিছপা ছিলেন না। নবাব সিরাজদৌল্লা এদের প্রতি তবুও কঠোর হননি। এক্ষেত্রেও তার সহিষ্ণুতার পরিচয় পাওয়া যায়। নবাবের প্রতি দরবারের কিছু কর্মচারী ছাড়াও কোনো আত্মীয় স্বজনও নবাবের প্রতি বিরক্ত ছিলেন। নবাবের সামনে তারই বিরুদ্ধে জঘন্য চক্রান্ত করতে তারা পিছপা হতো না, মুখের ওপর কটু কথা শুনিয়ে দিতেন। তবুও নবাবের মধ্যে কোনো কাঠিন্য দেখা যায়নি। তাই নাট্যাংশের সবটুকু জুড়ে নবাব সিরাজদৌল্লার সহিষ্ণুতার পরিচয়টাই স্পষ্ট। আমার এই অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো, এমন বক্তব্যের কারণ কি ছিল? তাৎপর্য বিশ্লেষণ করো। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশে ইংরেজরা চন্দননগর অধিকার করলে নবাবের সাহায্য পাওয়ার আশায় ফরাসি বণিক প্রতিনিধি মসিয়ে লা নবাবের দরবারে উপস্থিত হন। ইংরেজরা সিরাজের অনুমতি না নিয়েই চন্দননগর আক্রমণ ও অধিকার করেছেন। তাই বিচারের আশায় ফরাসিরা নবাবের শরণাপন্ন হয়েছে। কিন্তু নবাব ফরাসিদের প্রতি সহানুভূতিশীল থাকলেও তিনি জানান যে ইংরেজদের সঙ্গে কলিকাতা দখলের লড়াই এবং পূর্ণিয়ায় শওকত জঙ্গের সঙ্গে যুদ্ধে তার প্রচুর অর্থব্যয় ও লোকক্ষয় হয়েছে। এরকম একটি পরিস্থিতিতে নবাবের মন্ত্রিমণ্ডলও এখনই আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত নয়। এই অবস্থায় ফরাসিদের সাহায্য করা সম্ভব নয় বলে নবাব সিরাজ জানিয়ে আলোচ্য মন্তব্যটি করেছেন। প্রত্যুত্তরে মসিয়ে লা নবাব সিরাজদৌল্লার মন্তব্যকে সম্মান জানিয়েছেন ও তাঁর কথায় তিনি আন্তরিকভাবে দুঃখিত হয়েছেন তাও গোপন রাখেননি। সভাস্থল ছেড়ে যাওয়ার আগে গভীর দুঃখের সঙ্গে ভারত দেশটির মাটি ছেড়ে যাওয়ার কষ্টের কথা জানানোর সঙ্গে সঙ্গে নবাবকে সচেতনও করেছেন তার আসন্ন বিপদ সম্পর্কে। বাংলার আকাশে যে বিপদের কালো মেঘ ঘনিয়ে আসছে, এই সব কিছু জেনেও তবু তার মধ্যেই অসহায় নবাবকে অবস্থান করতে হচ্ছে। আলোচ্য বক্তব্যটির মধ্যে দিয়ে নবাব সিরাজদৌল্লার সেই অসহায়তাটাই প্রকটিত হয়েছে। বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। উক্তিটির বক্তাকে
কাদের কাছে তিনি সাহায্য প্রার্থনা করছেন, তিনি সাহায্য প্রার্থী হয়েছেন কেন? দেখো, নবাব সিরাজদৌল্লা কত অল্প বয়সে সিংহাসনে বসেছেন, মাত্র 15 মাস তিনি সিংহাসনে আসীন হয়েছেন। তার মধ্যেই এত ষড়যন্ত্র তার বিরুদ্ধে। এই ষড়যন্ত্রের মধ্যে থেকেও মাথা ঠান্ডা রেখে তিনি যে বাঘা বাঘা তার একদম রক্তপিয়াসী শত্রু, সেই শত্রুদের কাছে তিনি বাংলার মান মর্যাদা স্বাধীনতা রক্ষার প্রয়াসে তাদের একত্রিত করার চেষ্টা করছেন। চলো উত্তরটা পড়ি। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশে নবাব সিরাজদৌল্লা, রাজা রাজবল্লভ, মীর জাফর, জগৎ শেঠ প্রমুখ বিশিষ্ট সভাসদদের কাছে বাংলার মান মর্যাদা প্রাণপণে রক্ষা করার জন্য কাতরভাবে সাহায্য প্রার্থনা করেছেন। নাট্যাংশ অনুসারে দোষগুণের সমন্বয়ে গড়া রক্তমাংসের মানুষ নবাব সিরাজদৌল্লার মনে বঙ্গভূমির মাটির প্রতি ছিল সুগভীর ভালোবাসা। নবাবের বিশিষ্ট সভাসদরা নবাবের বিরুদ্ধে ইংরেজদের সাথে করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই অশুভ আঁতাত নবাবকে সিংহাসনচ্যুত করতে চেয়েছে। এই পরিস্থিতিতে সিরাজ তাদের শাস্তি না দিয়ে খুবই বিচক্ষণতার সঙ্গে তাদের থেকেই সহায়তা প্রার্থনা করে এক দক্ষ বিচক্ষণ রাজনৈতিক মানসিকতার পরিচয় দিয়েছেন। বাংলার মান মর্যাদার কথা বলে তাদের সুপ্ত বিবেককে ঘা মেরে জাগাতে চেয়েছেন, কারণ তিনি স্পষ্ট জানতেন ইংরেজদের সঙ্গে টক্কর দিতে গেলে প্রয়োজন সমবেত সামগ্রিক প্রতিরোধ ও সুদৃঢ় আক্রমণ। আসন্ন বিপদের দিনে মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ এরা যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেন তাহলে সিরাজের শক্তি বৃদ্ধি পাবে, তিনি জয়ী হতে পারবেন। সেজন্যই এদের বিবেককে জাগানোর প্রচেষ্টায় রত হয়েছিলেন। বিশ্বাসঘাতকদের কাছ থেকেই বঙ্গভূমিকে রক্ষার শপথে আসলে তার পক্ষ অবলম্বন করে লড়াই করার জন্য তাদের একত্রিত করতে চেয়েছিলেন। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। এখানে কোন জাতির কথা বলা হয়েছে, এই রূপ বলার কারণ কি? প্রখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশ থেকে আলোচ্য উদ্ধৃতিতে জাতি বলতে এখানে বাঙালি জাতির কথা বলা হয়েছে। ইংরেজ বণিকদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র ব্যবসা করতে চেয়ে ভারতে প্রবেশাধিকার পায়, কিন্তু ক্রমশ তারা ভারতের রাজনীতি ও অর্থনীতিতে অনধিকার প্রবেশ করা শুরু করে। বণিকের মানদণ্ড ধীরে ধীরে দেখা দিল রাজদণ্ড হয়ে। নবাব সিরাজদৌল্লার সমকালে তিনি হয়ে উঠলেন ঘরে বাইরে চক্রান্তের শিকার। বাইরে ইংরেজদের আগ্রাসী মনোভাব, দরবারে সভাসদদের এমনকি রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনদের থেকে একচেটিয়া বিশ্বাসঘাতকতা, পলাশী প্রান্তরের আকাশপটে তাই যেন কুটিল মেঘের ঘনঘটা হয়ে দেখা দিয়ে বাংলার স্বাধীনতারূপ সৌভাগ্য সূর্যকে অসময়ে অস্তাচলে পাঠানোর কুটিল চক্রান্ত করেছে। তাই রাজবল্লভ, রায়দুর্লভ, মীরজাফর, জগৎ শেঠদের প্রমুখ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইংরেজদের পর্যুদস্ত করা যাবে, এই আশায় তাদের কাছে সাহায্য চেয়েছিলেন নবাব। হয়তো মীরজাফর, জগৎ শেঠেরা ব্যক্তিগত শত্রুতার ঊর্ধ্বে উঠে বাংলার দুর্দিনে স্বাদেশিকতা ও জাতীয়তাবোধে উজ্জীবিত হবেন, তাই তাদের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন, যাতে সম্মিলিত তৎপরতায় বাঙালি জাতির সৌভাগ্য সূর্যের অস্তমিত হওয়া রোধ করা যেতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরবর্তী 200 বছরের জন্য বাঙালির তথা বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে বাংলার বুকে ঘোর দুর্দিন নেমে এসেছিল। এর পরের প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয় বা বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। বক্তাকে। আলোচ্য অংশটির তাৎপর্য কী? নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাটকে উদ্ধৃত অংশটির বক্তা
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। বাংলার মসনদে বসার 15 মাসের মধ্যেই নবাব সিরাজদৌল্লা শুধুমাত্র এই মসনদে বসার কারণেই ঘরে বাইরে নানা কারণে তাকে ক্ষতবিক্ষত লাঞ্ছিত হতে হয়। তিনি দেখেছেন ইংরেজ এদেশে বাণিজ্য করতে এসে ক্রমাগত রাজনৈতিক ক্ষমতা হস্তগত করার চেষ্টা করে চলেছে। বিশাল সৈন্য সমাবেশ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রাসন নীতি, কলিকাতা দুর্গকে দুর্ভেদ্য করার চেষ্টা সিরাজকে হতবাক করে দেয়। লক্ষ্য করেন তাঁরই দরবারের সভাসদ ইংরেজদের সঙ্গে যুক্ত। বিচক্ষণ নবাব অনুভব করেন ইংরেজরা তার সভাসদদের মধ্যে অবিশ্বস্ততার বিষ ছড়াচ্ছে, ষড়যন্ত্রের জাল প্রসারিত করে চলেছে ক্রমশ। সভাসদদের মধ্যে একদিকে ঘোর শত্রু ষড়যন্ত্রকারী রাজবল্লভ, মীর জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, অন্যদিকে শীতল ছায়ার মতো, মরুদ্যানের মতো গোলাম হোসেন, মীর মদন, মোহনলালের মতো ব্যক্তিদের নিয়ে সিরাজের ক্ষমতার বলয়। কিন্তু বাংলার দুর্দিনে এ ব্যক্তিগত শত্রুতার ঊর্ধ্বে নিয়ে গিয়ে সকলকে একত্রিত করে লড়াই না করতে পারলে বাংলাকে আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করা যাবে না। তাই বাঁচার শেষ চেষ্টা হিসেবে সিরাজ হিন্দু মুসলমানের মিলিত শক্তির প্রয়োগ করতে চেয়েছেন। বিদেশি ইংরেজ বণিকদের আগ্রাসনের বিরুদ্ধে স্বদেশকে রক্ষার স্বার্থে এই সম্প্রীতির বার্তাটির সাহায্যে সবাইকে একত্রিত করে সম্মিলিত শক্তিতে লড়তে চেয়েছিলেন। এরপরে মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে আগুন, অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কার সম্পর্কে কে এই উক্তিটি করেছেন? বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? বিবরণ শুনেই তো মনে হচ্ছে কার সম্পর্কে, সহজেই বুঝে যাবে। ঘসেটি বেগম ছাড়া এ কার সম্পর্কে আর হতে পারে? নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশে নবাব সিরাজদৌল্লার বেগম লুৎফুন্নিসা তথা লুৎফা নবাব সিরাজদৌল্লার মাসি ঘসেটি বেগম সম্পর্কে এই উক্তিটি করেছেন। ঘরে বাইরে চক্রান্তের শিকার হয়ে সিরাজ যখন বিচলিত, এই যে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি, লুৎফা যে এরকম করে বলেছে তার কারণ কি, সেই কারণটা এবার বলা হচ্ছে। ঘরে বাইরে চক্রান্তের শিকার হয়ে সিরাজ যখন বিচলিত, সেই সময় নবাবের মাসি ঘসেটি রাজদরবারে প্রবেশ করেন। তীব্র বাক্যবাণে সিরাজকে জর্জরিত করতে থাকেন। এই পরিস্থিতিতে দ্রুত দরবারে প্রবেশ করেন লুৎফা। ঘসেটির এই বাক্যবাণ তাকেও ক্ষতবিক্ষত করতে থাকে। তিনি অনুভব করেন ঘসেটি সাক্ষাৎ হিংস্রতার প্রতিমূর্তি, যিনি লুৎফার স্বামী সিরাজেরও শওকত জংয়ের মতোই নির্মম পরিণতি চান। ঘসেটি অভিসম্পাত করতে থাকেন যে সিরাজ চোখের জলে পথ দেখতে পাবেন না, লুৎফাকে তার মতোই সারা জীবন চোখের জল ফেলে কাটাতে হবে। অনুভব করেন ঘসেটির সর্বাঙ্গে অতৃপ্তির জ্বালা, নিঃশ্বাসে বিষ আর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্পের অনুরণন। ঘসেটির এই বিভৎসতা সহ্য করতে না পেরে লুৎফা তাকে মতিঝিলের প্রাসাদে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন। উক্তিটির মধ্যে দিয়ে ঘসেটি সম্পর্কে লুৎফার তীব্র ভয় ও আশঙ্কা প্রকাশ পেয়েছে। এবার সেই বিখ্যাত পংক্তিটি, জানি না আজ কার রক্ত চায় সে পলাশী, রাক্ষসী পলাশী। আলোচ্য অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। ভাগীরথী নদীর পূর্ব তীরে অবস্থিত বর্তমান নদিয়া জেলায় একটা ছোট গ্রামের নাম পলাশী। কথিত আছে এই জায়গাটি একসময় লাল লাল পলাশ ফুলে অগ্নিবর্ণ ধারণ করত বলে এই গ্রামের এমন নাম হয়েছে। বাংলাকে ইংরেজের হাত থেকে মুক্ত করতে এবং তাদের একাধিপত্যকে খর্ব করার জন্য ইংরেজদের সাথে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল। যুদ্ধ হয়েছিল পলাশী প্রান্তরে। সিরাজ জানতেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধে তার পক্ষে একাকী বিজয় লাভ করা কঠিন, কারণ জগৎ শেঠ, মীর জাফর, রাজবল্লভ প্রমুখেরা
নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তার উপর সামনে প্রবল প্রতিপক্ষ ইংরেজ। এই যুদ্ধ রক্তক্ষয়ী হবে এটাও জানতেন সিরাজ। পলাশির যে প্রান্তর এককালের রাশি রাশি পলাশ তার দিগন্ত রাঙিয়ে তুলত, সেখানে পলাশির যুদ্ধ রক্তে রক্তে লাল করে তুলবে সেই বিস্তীর্ণ প্রান্তরকে। লাখো লাখো পলাশে রাঙা পলাশি এবার রাঙা হবে মানুষের রক্তে। নাট্যাংশের অন্তিম দৃশ্যে নবাব সিরাজদৌল্লা বুক ফাটা হাকারে বলে চলেছেন, পলাশের রঙে রাঙা পলাশির লালের নেশা আজও ঘোচেনি, সে আজও রক্তের পিয়াসী। এই পিপাসা তার মিটবে কিনা নবাব জানেন না, তাই পলাশি প্রান্তর তার কাছে রাক্ষসী পলাশি। প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। নাটকের এই সিরাজদৌল্লা নাটকের সম্পূর্ণ প্রস্তুতি তোমরা আগের ভিডিও আর আজকের ভিডিওটা মিলিয়ে তোমাদের হয়ে যাবে। তাহলে আজ এতটুকুই। ভিডিওটা দেখো, ভালো করে বোঝো, গল্পের মতো করে পড়ো, মনে রাখো নাটকের সমসাময়িক প্রেক্ষাপট, নাটকের ঐতিহাসিক পটভূমি, সারাংশ, চরিত্র বিশ্লেষণ, প্রশ্নোত্তর, সাজেশন। আজকে চরিত্র বিশ্লেষণ, প্রশ্নোত্তর, সাজেশন এগুলো করালাম। আগের দিনের ভিডিওতে করিয়ে দিয়েছি নাটকের সমসাময়িক প্রেক্ষাপট, নাটকের ঐতিহাসিক পটভূমি, সারাংশ, এগুলো আগের ভিডিওতে করিয়ে দিয়েছি। অবশ্যই দেখবে নাটকটি কোন পর্যায়ে কিভাবে শুরু, কোন পরিস্থিতিতে, নাটকের যে পটভূমি, নাট্যকারের সময়কালীন যে পরিস্থিতি, এই সবটুকু বুঝতে তোমাদের এই সিরাজদৌল্লা নাটকটা সম্পূর্ণভাবে বুঝতে পারবে। সব মিলিয়ে দুটো ভিডিওতে নাটকের সমসাময়িক প্রেক্ষাপট, নাটকের ঐতিহাসিক পটভূমি, সারাংশ, চরিত্র বিশ্লেষণ, প্রশ্নোত্তর, সাজেশন এগুলো দেখবে। দেখার পরে তোমাদের মনে হবে যে মনে থাকছে সহজেই। তোমাদের জন্য অনেক রিসার্চ থেকে সারটুকু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করি। ভিডিও লাইক করো, সাবস্ক্রাইব করো প্লিজ। এই চ্যানেলকেও, ওয়াইজ নিনজাস চ্যানেলকেও একটু বড় হতে দাও নাকি। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো সহজ পাঠ নিয়ে। কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু আমার ভিডিও কেমন লাগছে তোমাদের। ভালো থেকো, ভালো থাকুন সবাই।